আমাদের আজকের গল্প মাসুদ রানা সিরিজের মুক্ত বিহঙ্গ প্রথম খণ্ড। লিখেছেন লেখক কাজী আনোয়ার হোসেন। প্রথম প্রকাশ 1989 সাল। পার্ট 7। দ্য বে অফ সেইন্টস, বলল আব্বাস। সেই সঙ্গে নামকরণের কারণটাও ওদের কাছে পরিষ্কার হয়ে গেল। বের শেষ মাথায় দুদিকে উঁচু হয়ে রয়েছে উপকূল, দুপাশের বাতাস থেকে রক্ষা করছে তীরের খানিকটা অংশকে। পানির উপর জেগে থাকা পাহাড় চূড়া ঠেকিয়ে রেখেছে সাদা ফেনা। নাক বরাবর সামনে প্রাচীন নগরী মন্দির ধ্বংসাবশেষ। একসময় লোহার চেইন পরা কৃতদাসদের নিলামে তোলা হতো এখানে। বিধ্বস্ত শহরটা আব্বাস দেখিয়ে দেওয়ায় চিনতে পারল ওরা। তীরের কিনারায় কিছু সমতল মসৃণ পাথরের স্তূপ দেখে কার সাধ্যই বোঝে এখানে একটা সময় শহর ছিল। আরো কাছে এসে জ্যামিতিক ধাঁচের চক দেখে রাস্তা, ছাদিন দেয়াল ইত্যাদি চিনতে পারল ওরা। নোঙ্গর ফেলল পাপাগুয়া। কার্গো নামানোর প্রস্তুতি চূড়ান্ত করে রেলিংয়ে মাইকেলের কাছে চলে এলো রানা। দুজনের একজনকে লাইন নিয়ে সাঁতরাতে হবে। এসো টাচ করি, প্রস্তাব দিল মাইকেল। রানা প্রতিবাদ করবার আগেই তার হাতে বেরিয়ে এলো শিলিংটা। হেডস, হাল ছেড়ে দেওয়া সুরে বলল রানা। মন্দ কপাল ওল্ড চ্যাপ, হাঙ্গরগুলোকে আমার হে জানিও, সহাস্যে বলল মাইকেল। মোচড় দিল গোপে। ড্যারিকে চড়িয়ে ভেলাটা নামিয়ে দেওয়া হলো পানিতে। ভেলার মাঝখানে দাঁড়িয়ে টান টান রশি ধরে ভারসাম্য রক্ষা করল রানা। গর্ভবর্তী জলহস্তির মতো ভ্যাডো ভেলাটা ঢেউয়ের মাথায় ধুলতে লাগলো। রেলিংয়ে ভোর দিয়ে সাগ্রহে নিচে তাকিয়ে রয়েছে অ্যানি উইসপার। মুখ তুলে হাসল রানা। যদি ভয় করো তোমার সম্মান ক্ষুণ্ণ হবে, বা যদি মনে করো চোখ ধাঁধিয়ে যাবে, অন্যদিকে তাকাতে পারো। রানার কথা এক মুহূর্ত বুঝল না অ্যানি, কিন্তু শার্ট খুলে রানা যখন ট্রাউজারের বোতামে হাত দিল, নিঃশব্দে মুখ ঘুরিয়ে নিল সে। কোমরে হালকা লাইন জড়িয়ে সম্পূর্ণ উলঙ্গ লাফ দিল রানা ভেলা থেকে। শেষ পর্যন্ত অদম্য কৌতূহলেরই জয় হলো। চোখ নামিয়ে আবার রানার দিকে তাকালো অ্যানি। ট্রাউজার খোলা অবস্থায় একজন পুরুষকে ভারী অসহায় আর ছেলে মানুষ লাগে উপলব্ধি করল সে। পানির নিচে ডুবে রয়েছে রানার শরীর, মাঝে মধ্যে শুধু নিতম্ব আর কাঁধ দুটো জেগে উঠছে পানির উপর, যদিও পানির নিচেও পুরো শরীরটা দেখতে পাচ্ছেন। হঠাৎ তার খেয়াল হলো ওর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে মাইকেল সেবার্স। ঠোঁটের কোণে ঝুলছে ব্যঙ্গাত্মক এক টুকরো ধারালো হাসি। উঁচু হয়ে কপালে উঠে গেছে একটা বুরু। মাইকেলের হাত দুটো অবশ্য থেমে নেই। রানা এগোবার সঙ্গে সঙ্গে জাহাজ থেকে লাইন ছাড়ছে সে। লজ্জায় লালচে হয়ে উঠল অ্যানি। তাড়াতাড়ি ঘুরে দাঁড়িয়ে নিতম্বনের দিকে এগোলো। দেখে নেওয়া দরকার ওর ব্যাগ আর টাইপরাইটার গাড়িটায় তোলা হয়েছে কিনা। পানির নিচে মাটিতে পা পড়ল রানার। হেঁটে তীরে উঠল। লাইনটা একটা বড় সড় পাথরে জড়িয়ে শক্ত করে বাঁধল। ইতিমধ্যে ড্যারিকের সাহায্যে বড় ভেলাটা নামানো হয়েছে প্রথম আর্মার্ড কার। লাইন টেনে তীরে বেড়ানো হলো বেড়াটাকে। খুলে দেওয়া হলো গাড়ির বাদন। তীরের কিনারা থেকে বালিময় হলুদ সৈকত ক্রমশ উঁচু হয়ে উঠে গেছে। সেদিকে একটা উদ্গিন্ন চোখ রেখে স্টার্ট দিল রানা। ভেলা আর সৈকতের মাঝখানে শক্ত আর মোটা কাঠের তক্তা ফেলে সিধে হলো আব্বাস। বেলা বিপজ্জনকভাবে ধুলছে। ইঞ্জিনের আওয়াজ বাড়ল একটু। বেলা থেকে তক্তার উপর উঠে এলো কার। প্রায় অনায়াসে সৈকতে পৌঁছল রানা। ওয়াটারমার্ক ছাড়িয়ে এসে দাঁড় করালো গাড়ি। আব্বাসকে নিয়ে ফিরে গেল ভেলা দ্বিতীয় গাড়িটা নিয়ে আসবে। প্রায় নিঃশব্দে, অত্যন্ত দক্ষতার সঙ্গে কাজ ছাড়ল ক্রুরা। তবু ফুয়েলের ড্রাম আর কাঠের বাক্সগুলো নিয়ে বেলাটা যখন শেষবারের মতো তীরে ভিড়ল, সূর্য পশ্চিম দিগন্তের কিনারায় পৌঁছে গেছে। ভেলার শেষ আরোহী হিসাবে কাঠের একটা বাক্সের উপর একা বসে রয়েছে অ্যানি উইসপার। মুখে স্থির হয়ে আছে আড়ষ্ট হাসিটুকু।
ভেলাটা জাহাজের গা থেকে সরতে না সরতে ডিজেল ইঞ্জিন জ্যান্ত হয়ে উঠল। নোঙ্গর তুলবার নির্দেশ দিল কোস্টাস অ্যারোনিকাস। ভেলার সঙ্গে বাঁধা লাইনটা খুলে নেওয়া হলো। ভেলা থেকে লাফ দিয়ে তীরে নামলো অ্যানি। ইতিমধ্যে নাক গড়িয়ে ভেয়ের প্রবেশ পথের দিকে ছুটতে শুরু করেছে পাপাগুয়া। ক্রুরা পাল তুলবার কাজে ব্যস্ত সবাই। সন্ধ্যা নামছে, সৈকতে দাঁড়িয়ে চারজন ওরা তাকিয়ে আছে দ্রুতগতি পাপাগোয়ার দিকে। কেউ ওরা হাত নাড়ল না, তবু কি যেন একটা হারানোর ব্যথা সবাই ওরা অনুভব করল। জাহাজটা অবৈধ মালামাল পাচার করে, ক্রুরা নোংরা, ক্যাপ্টেন একটা বিবেকহীন। তবু সভ্য দুনিয়ার সঙ্গে পাপাগোয়াই ছিল ওদের সর্বশেষ যোগসূত্র। সেটা বিচ্ছিন্ন হয়ে গেল। দেখতে দেখতে বে থেকে বেরিয়ে গেল পাপাগুয়া, অদৃশ্য হয়ে গেল সীমাহীন সাগরে। নিস্তব্ধতা আর একাকিত্ব থেকে ওদেরকে উদ্ধার করল রানা। মন খারাপ করে লাভ কি, এসো তাঁবু ফেলা যাক। বিধ্বস্ত শহরের মাঝখানে একজোড়া নিচু দেওয়ালের সামনে থামলো ও। তাঁবু ফেলবার জন্য জায়গাটা ওর পছন্দ হলো। একেবারে খোলা জায়গায় ফেলে না রেখে এক এক করে গাড়িগুলোকে ও সৈকত থেকে ধ্বংসাবশেষের ভেতর নিয়ে এলো ওরা। বাড়িঘরের ভাঙাচোরা কাঠামোয় কাটা জোপ গজিয়েছে, পাথরের স্তূপগুলো প্রায় ঢাকা পড়ে আছে বালিতে। রাস্তাগুলো সরু, কর্কশ ঝোপ আর বালিতে ঢাকা। আব্বাসকে সঙ্গে নিয়ে গাড়িগুলোর চাকা আর ফুয়েল পরীক্ষা করছে রানা। একটা দেওয়ালের গোড়ায় কিছু ঢালপালা জড়ো করে আগুন ধরাবার চেষ্টা করছে মাইকেল। সন্ধ্যা ঘনিয়ে এলো, শহর দেখতে একাই বেরিয়ে পড়ল অ্যানি। বেশি দূর খুব একটা গেল না, হাঁটবার গতি স্লথ হয়ে এলো তার, পা উঠতে চায় না। কৃতদাসদের হাত পায়ে লোহার চেইন জনজন শব্দ করছে। বাতাসে চাবুকের সপাং সপাং আওয়াজ, রক্তাক্ত কালো মানুষদের আর্তনাদ। লাফ দিয়ে জ্বলছে উঠল আগুনের লেলিহান শিখা। গোটা শহর পুড়ছে। 150-200 বছর আগে ঠিক যা ঘটেছিল সব যেন জ্যান্ত হয়ে উঠল, সব যেন জ্যান্ত হয়ে উঠল অ্যানি উইসপারের চোখের সামনে। পোকার মতো কিলবিল করছে তার চামড়া, ভয়ে আর উত্তেজনায়। পা উঠতে না চাইল কিসের এক দুর্নিবার টানে সম্মোহিতের মতো সামনে এগিয়ে চলেছে সে। শুরু গলির মাথা থেকে চওড়া একটা উঠোন মতো জায়গায় বেরিয়ে এলো। আন্দাজ করল প্রাচীন মন্ডি নগরীর এখানটাতেই মানুষ কেনাবেচার হাট বসত। লোহার শেকল পরা অনাহার ক্লিষ্ট মানুষ ঢুকছে কল্পনা করে শিউরে উঠল সে। পর মুহূর্তে তিরস্কার করল নিজেকে। অতীতের কথা ভেবে এভাবে কাতর হয়ে পড়বার কোনো মানে হয় না। বর্তমানকে নিয়েই তার কারবার। যেখানে যা দেখে গুরুত্বপূর্ণ বলে মনে হলে সচেতন পাঠককে জানানোর জন্য লিখে ফেলে। আজ আর মানুষ বেচাকেনা হয় না, কৃতদাস প্রথা উঠে গেছে। কিন্তু সত্যি কি তাই? আপন মনে মাথা নাড়ল অ্যানি উইসপার। কম দিন তো হলো না এই গ্রহে বসবাস করছে মানুষ, কিন্তু আজও কি সমাজ তাদের সবার জন্য ন্যায় বিচার নিশ্চিত করতে পেরেছে? মানুষকে মানুষ আজও কিনে নিয়ে নিজের খুশি মতো কাজে লাগাচ্ছে। বদলে গেছে শুধু ধরনটা। কৃতদাস প্রথা আজও আছে, পাল্টেছে শুধু তার সংজ্ঞা। অসৎ আর নির্দয় মানুষের কবজায় ছিল প্রাচীন দুনিয়া। আজও কূট কৌশলী আর স্বার্থপর একদল মানুষের হাতে দুনিয়াটা জিম্মি হয়ে আছে। হঠাৎ করেই অ্যানি উইসপারের উপলব্ধি করল সাংবাদিকতাকে পেশা হিসেবে বেছে নিয়ে আসলে সে একজন যোদ্ধার ভূমিকা অবতীর্ণ হয়েছে। এ যুদ্ধ সম্মুখ সমরে বন্দুক নিয়ে প্রাণ সংহারের যুদ্ধ নয়, তার অস্ত্র ভাষা। অবহেলিত মানুষের দুর্দশা সচেতন পাঠককে জানানোর দায়িত্বটাই তার কাছে যুদ্ধ। ইথিওপিয়ার যেখানে সে যাচ্ছে একই ঘটনার পুনরাবৃত্তি ঘটছে। সেখানে অশুভ শক্তি দুর্বল মানুষের উপর চড়া হচ্ছে। নির্যাতিত অধিবাসীদের কথা অবশ্যই লিখবে অ্যানি উইসপার। খসখস একটা শব্দে সংবিদ ফিরল তার। চোখ নামিয়ে তাকাতেই আতঙ্কে পিছিয়ে এলো এক পা। 3 ইঞ্চি লম্বা একটা কাঁকড়া বিছে সরসর করে তার পায়ের দিকে এগিয়ে আসছে।
ঘুরে দাঁড়িয়ে হনহন করে হাঁটা ধরল সে। ক্যাম্পের দিকে ফিরছে। ভয়টা তখনও কাটেনি, কাজেই দেওয়ালের গোড়ায় উজ্জ্বল আগুন জ্বলতে দেখে সোজা সেদিকেই এগুলো অ্যানি। হাঁটু মুড়ে আগুনের পাশে বসবার সময় তার দিকে ঘাড় ফিরিয়ে তাকালো মাইকেল। হাত দুটো বাড়িয়ে আগুনের উপর দৌড়ল অ্যানি। এক্ষুনি তোমাকে খুঁজতে বেরোচ্ছিলাম। একা কোথাও যাওয়া ঠিক না। নিজেকে কিভাবে রক্ষা করতে আমার জানা আছে, সঙ্গে সঙ্গে জবাব দিল অ্যানি। গলার ঝাঁজটুকুর সঙ্গে আগেই পরিচয় ঘটেছে মাইকেলের। আমি একমত। নরম হাসি ফুটল মাইকেলের মুখে। মাঝে মধ্যে মনে হয় কাজটায় অতিমাত্রায় দক্ষ তুমি। পকেটে হাত বলল সে। আগুন জ্বালার জন্যে মাটি খুঁড়ছিলাম, জিনিসটা পেলাম। পকেট থেকে বের করে ভাঙ্গা একটা ধাতব চাকতি ধরল অ্যানির সামনে। আগুনের আলোয় চকচক করছে। চাকতির গায়ে একটা সাপ ফনা তুলে রয়েছে, দেহটা কুণ্ডুলি পাকানো। অস্বস্তি আর অকারণ রাগ কর্পূরের মতো উবে গেল। উত্তেজনায় খাড়া হয়ে গেল অ্যানির শিরদাঁড়া। ওহ মাইক! প্রায় ছো দিয়ে চাকতিটা তুলে নিল সে। উমা, কি সুন্দর সোনা, তাই না? সন্দেহ করছি। মুচকি হেসে মাইকেল ভাবল, উপহারের জন্য সবাই ওরা লালায়িত। ওটা এক রাজকুমারীর ছিল, হালকা সুরে বলল সে। রাজকুমারীকে দিয়েছিল তার পানিপ্রার্থী এক রাজকুমার। কাজেই আমার তরফ থেকে উপহার হিসেবে ওটা তোমাকে দিলে ব্যাপারটা বেশ মানানসই হবে। কি? ও! আনন্দের আতিশয্যে হাঁপিয়ে উঠল অ্যানি। আমার জন্যে? আকস্মিক আবেগে বেসে গেল সে। মাইকেলের কপালে চুমু খাওয়ার জন্য ঝুঁকল, কিন্তু থতমত খেয়ে গেল, কারণ ঠিক সেই মুহূর্তে দ্রুত মুখ তুলে তার দিকে তাকিয়েছে মাইকেল। অ্যানির ঠোঁট মাইকেলের ঠোঁটের সঙ্গে সেটে গেল। নিজেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করলো অ্যানি, কিন্তু ততক্ষণে ওর মাথার দুপাশ হাত দিয়ে চেপে ধরেছে মাইকেল। চঞ্চলার ইঞ্জিন বনেটের উপর বড় সড়ো স্কেল ম্যাপ খুলেছে রানা। পাশে আব্বাস ল্যাম্পের আলোয় মরুভূমির গতি প্রকৃতি বুঝবার চেষ্টা করছে। কোন রুট ধরে আওয়াজ নদীর দিকে যাবে ওরা খুঁজে বের করবার চেষ্টা করছে আব্বাস। তার অভিযোগ ম্যাপটা নিখুঁত নয়, গুরুত্বপূর্ণ অনেক জায়গায় এতে চিহ্নিত করা নেই। দলে আমি না থাকলে এই ম্যাপ ধরে যেতেন আপনারা, বলল সে। নির্ঘাত পথ হারাতেন। ম্যাপ থেকে হঠাৎ মুখ তুলেই আগুনের আবায় দুটো মূর্তিকে সরে এসে এক হতে দেখল রানা। ঘাড়ের পেছনে উত্তপ্ত রক্ত যেন ছলকে উঠল। বুকের খাঁচায় হাতুড়ির বাড়ি মারল হৃৎপিণ্ড। কফি বানাবে আব্বাস? গড় গড় করে উঠল ওর গলা। একটু পর মাসুদ ভাই, প্রতিবাদে সুরে বলল আব্বাস। স্যান্ড ডেজার্টটুকু ঠিক কোথায় পেরোবো আমরা সেটা আগে দেখাই আপনাকে। সামনের দিকে ঝুঁকে একটা আঙ্গুল রাখলো ম্যাপে। জানে না কেউ তার পাশে দাঁড়িয়ে নেই। ওদেরকে বাধা দেওয়ার জন্য আগুনের দিকে রওনা হয়ে গেছে রানা। ভোরের ক্ষীণ আলো ইতস্তত করছে পূব দিগন্তে। ঘুম থেকে জেগে উঠে অ্যানি বুঝতে পারল বাতাস থেমে গেছে। রাতে যতক্ষণ জেগেছিল সে সকরুণ বিলাপের মতো আওয়াজ শুনেছে। বাতাস নয়, যেন বিধ্বস্ত নগরীর আনাচে কানাচে কৃতদাসদের অতৃপ্ত আত্মা ফুপিয়ে ফুপিয়ে কাঁদছিল। গা থেকে চাদর সরাবার সময় চারদিকে চিকচিকে ধুলোবালি উঠল। কিচকিচ করে উঠল দাঁত। উঠে বসে পুরুষ তিনজনের দিকে তাকালো সে। চাদর ঢাকা তিনটে লম্বা বস্তার মতো গা ঘেঁষাঘেঁষি করে পড়ে রয়েছে ওরা। একজন নাক ডাকছে, কে বুঝতে পারল না অ্যানি। মাথায় হাত দিয়ে আঙ্গুলের ডগায় বালি পেল সে। কারো ঘুম ভাঙাবার আগে গোসলটা সেরে নিতে পারলে মন্দ হয় না। টয়লেট ব্যাগ, তোয়ালে আর আন্ডারওয়্যার নিয়ে দেওয়ালের ফাঁক গলে বেরিয়ে এলো অ্যানি। বালিয়াড়ি টপকে নেমে এলো সৈকতে।
পেছনে ফিরে একবার তাকালো না, কেউ পিছু নিয়ে আসছে না। স্তব্ধ ভোর, লুকিয়ে থাকা সূর্যের আভায় ভের পানি লালচে শাটিনের মতো মসৃণ। চারদিকে জমাট নিস্তব্ধতা। এই নিস্তব্ধতা শুধু মরুভূমিতেই আশা করা যায়। পশু বা পাখি, বাতাস বা ঢেউ, মানুষ বা সরীসৃপ কারোই দ্বারাই বিঘ্নিত হচ্ছে না। বেঁচে থাকা বড় সুখের। শরীরের অদ্ভুত একটা ভালো লাগার অনুভূতি নিয়ে ভাবল অ্যানি উইসপার। কালকের হতাশা আজ ওকে স্পর্শ করতে পারল না। এক এক করে কাপড় খুলে বিবস্ত্র হলো অ্যানি। ভিজে বালির উপর দিয়ে লম্বা লম্বা সতর্ক পা ফেলে সাগরের দিকে এগুলো। পানিতে পা দিতেই হিম শীতল শিরশিরে ভাব কাঁপিয়ে দিল শরীরটাকে। দুহাত বাড়িয়ে সাগরকে আলিঙ্গন করবার জন্য ঝাঁপ দিল সামনের দিকে। আপন মনে কিছুক্ষণ সাঁতার কাটল সে। গুনগুন করে গান গাইছে, ঠিক সচেতন ভাবে নয়, অনেকটা অন্যমনস্ক ভাবে। রানা আর মাইকেলের কথা পালা করে ভাবল সে। আনন্দ, কৌতুক, রোমাঞ্চ আর খুনসুটির অপরন্ত একটা উৎসবের নাম করো। মাইকেল সেবার্স। ব্যক্তিত্ব, দায়িত্ববোধ, রহস্য আর নিরাপত্তার উৎস কি? মাসুদ রানা। সাগর থেকে যখন উঠল অ্যানি, দিগন্তে তরল, মাথায় মুকুটের মতো শোভা পাচ্ছে সূর্য। আলোর ধরন এই অল্প সময়ের মধ্যে বদলে গেছে। ভোরের কোমলতাকে হটিয়ে দিয়ে কর্কশ উজ্জ্বলতা নিয়ে শুরু হতে যাচ্ছে আফ্রিকার কাঠফাটা দিন। তাড়াতাড়ি কাপড় পরা শেষ করলো অ্যানি। পরিত্যক্ত আন্ডারওয়্যারটা তোয়ালের ভিতর জড়িয়ে নিয়ে বালিয়াড়ির মাথায় উঠে এলো। এক হাতে চিরুনি চালাচ্ছে মাথা। ভাঙ্গা দেওয়ালের কাছে ফিরে এসে দেখল আগুনের ধারে বসে ব্রেকফাস্ট তৈরি করছে রানা। ডিম, মাখন, রুটি, ফল। চারজনের জন্য 4টে প্লেট সাজিয়েছ। আর কি পারো তুমি? হেসে উঠে জিজ্ঞেস করলো অ্যানি। না, ভুল হলো, জিজ্ঞেস করা উচিত, কি তুমি পারো না? ব্রেকফাস্টের জন্য 5 মিনিট বরাদ্দ করা হয়েছে। কফির জন্য আগুনে পানি বসিয়ে বলল রানা। রোদ এড়াবার জন্যে একবার ভেবেছিলাম রাতে রওনা হব, কিন্তু না, দুর্গম পথ, অন্ধকারে গাড়ি চালালে 12টা বাজবে ওগুলোর। একটা প্লেট অ্যানির দিকে বাড়িয়ে দিল। প্লেটটা নিয়ে রানার সামনে একটা বাক্সের উপর বসলো অ্যানি। মাথা নিচু করে তৃপ্তির সঙ্গে খেতে শুরু করলো। খানিক পর একবার মুখ তুলল মাইকেলকে আসতে দেখে। সদ্য দাড়ি কামিয়েছে মাইকেল। পোশাক দেখে কেই বলবে মরুভূমিতে রয়েছে সে। ঘিয়ে রঙের ওপেন নেক শার্ট পরেছে, দামি টুইডের ট্রাউজার, কুমিরের চামড়া দিয়ে তৈরি জুতো জোড়া আয়নার মতো চকচক করছে পায়। আঙ্গুলের ডগা দিয়ে সযত্নে সোনালি গোপ জোড়া সমান করল সে। রানাকে হো হো করে হেসে উঠতে দেখে উঁচু হলো একটা ব্রু। চাকুরির ইন্টারভিউ দিতে যাচ্ছ? আওয়াজ থামলেও হাসি থামেনি রানার। নাকি কোনো মেয়ের সাথে ডেটিংয়ে বেরোবে? দেখো রানা, ওল্ড চ্যাপ। প্রথমে নিজের পোশাক, তারপর অর্থপূর্ণ দৃষ্টিতে রানার মলিন শার্ট আর ট্রাউজারের দিকে তাকালো মাইকেল। তুমি কে সেটা তোমার পোশাকেই জানিয়ে দেয়। আফ্রিকায় আছি শুধু এই কারণে নেংটি পরে জঙ্গলি সাজতে হবে কি? তারপর তার নজর পড়ল আব্বাসের দিকে। সঙ্গে সঙ্গে উজ্জ্বল হাসিতে উদ্ভাসিত হয়ে উঠল চেহারা। নো অফেন্স, অফকোর্স। বলতে বাধ্য হচ্ছি, দেশীয় পোশাকে রীতিমতো রাজপুত্রের মতো লাগছে তোমাকে। খাবার প্লেট থেকে মুখ তুলে নড়ে চড়ে বসলো আব্বাস খায়ের। পরনের আল খেল্লা টেনে টুনে ঠিক করলো, তারপর সেও হাসল। ইস্ট ইজ ইস্ট অ্যান্ড ওয়েস্ট ইজ ওয়েস্ট, বলল সে। বুড়ো ওয়ার্ডসওয়ার্থ খাটে কথা লিখে গেছে, সায় দিল মাইকেল। বাক্সের উপর অ্যানির পাশে ছোট্ট জায়গাটা দখল করে হাত বাড়িয়ে দিল রানার দিকে। দাও ওল্ড চ্যাপ, খাবারে বিষ মেশানোর এই সুযোগ তুমি ছেড়েছ বলে মনে হয় না। গায়ে গতরে বোঝা নিয়ে কিম্বুত কিমাকার চেহারা পেয়েছে কারগুলো। পরস্পরের ধুলো এড়ানোর জন্য প্রতিটির মাঝখানে 200 গজ ব্যবধান। উপকূলীয় বালিয়াড়ি টোপকে বেরিয়ে এলো খাঁ খাঁ মরুভূমিতে। একটানা অবিরাম তীব্র বাতাস বইল, হু হু করে বাড়তে শুরু করেছে তাপমাত্রা।
গাড়ির ভিতর ধর ধর করে ঘামছে ওরা। কম্পাসে চোখ রেখে কলামের মুখ সামান্য দক্ষিণ দিকে তাক করেছে রানা। আব্বাসের পরামর্শ না পেলেও তাই করত। এই পথটা ধরায় ছড়িয়ে ছিটিয়ে থাকা সল্ট প্যানগুলোকে এড়ানো সম্ভব হবে। আব্বাস ওকে জানিয়েছে ভুল করে কেউ যদি ওদিকে গিয়ে পড়ে অপেক্ষাকৃত ভালো পথে ফিরে আসতে 3-4 দিন সময় লেগে যাবে। প্রথম 2 ঘন্টা বালি মেশানো হলদেটে নরম মাটি যেমন গুরুতর কোনো সমস্যার সৃষ্টি করল না, শুধু ভারী চাকা মাঝে মধ্যে দেবে যাওয়ায় এগুলোর গতি ঘন্টা 10 মাইলের উপরে তোলা গেল না। লো গিয়ারে রয়েছে পুরানো ইঞ্জিনগুলো, পরিশ্রমে ধুকছে। তারপর ওরা শক্ত মাটিতে উঠে এলো। চারিদিকে ছড়িয়ে রয়েছে পাথর, বহু যুগ ধরে বাতাস ওগুলোকে পালিশ করছে, আকৃতি বদলে দিয়ে প্রায় প্রতিটি পাথরকে গোল করে তুলেছে। আকারে পেঁপের দানা থেকে শুরু করে রাজহাঁসের ডিম সব ধরনেরই আছে। যাকে খেতে শুরু করলো গাড়ি, গতি আরো একটু কমলো। কালো পাথর থেকে অদৃশ্য তাপ ছিটকে উঠে এসে পুড়িয়ে দিল ওদের চোখ মুখ। রানার নির্দেশে প্রতিটি গাড়ির সবগুলো হ্যাচ আর ইঞ্জিন লুবর খুলে রাখলো ওরা। প্রত্যেকে গায়ের কাপড় খুলে শুধু আন্ডারওয়্যার পরে আছে। অ্যানি উইসপারও ব্যতিক্রম নয়। তবু প্রতি মুহূর্তে ঘামছে ওরা। লোমকূপ থেকে বেরোবার সঙ্গে সঙ্গে আবার তা শুকিয়েও যাচ্ছে। গাড়ির ইস্পাতে যেখানে রোদ লাগছে সাদা রং থাকা সত্ত্বেও ছুলেই ফোসকা পড়ে যাবে চামড়ায়। মাথার ওপর উঠে আসছে সূর্য, সেই সঙ্গে ইঞ্জিনের তাপ আর গরম তেলের গন্ধে ড্রাইভারের কম্পার্টমেন্টে বসে থাকা অসহনীয় একটা শাস্তি হয়ে দাঁড়ালো। দুপুরের ঘণ্টাখানেক আগে প্রথম প্রতিবাদ জানালো চঞ্চলা। তার রেডিয়েটরের বাল্ব বিস্ফোরিত হলো, সশব্দে আকাশে নিক্ষিপ্ত হলো গরম বাষ্প। ম্যাগনিটো নিউট্রাল করে সঙ্গে সঙ্গে চঞ্চলাকে থামালো রানা। অর্ধনগ্ন, ঘামে চকচক করছে গা। ট্যারিটের উপর উঠে দাঁড়ালো, চোখে হাতের ছায়া ফেলে তাপ তরঙ্গের ভিতর নিত্যরত ধুধু প্রান্তরের দিকে তাকালো। অস্পষ্টতার ভেতর দিগন্ত রেখার কোনো অস্তিত্ব নেই। মাত্র কয়েকশো গজ সামনের দৃশ্য পরিষ্কার নয়, এমনকি পিছনের আর্মার্ড কারগুলোকেও চেনা কঠিন, দানবীয় আর অবাস্তব লাগলো চোখে। গাড়িগুলো কাছে না আসা পর্যন্ত অপেক্ষা করলো রানা। তারপর সবাইকে ডেকে বলল, ইঞ্জিন বন্ধ করো, এই অবস্থায় এগুলো সম্ভব নয়। ইঞ্জিন অয়েল পানির মতো পাতলা হয়ে যাচ্ছে, চালালে সবগুলো বেয়ারিং নষ্ট হবে। একটু ঠান্ডা না হওয়া পর্যন্ত অপেক্ষা করব। কৃতজ্ঞ চিত্তে গাড়ি থেকে নেমে এলো ওরা। হামাগুড়ি দিয়ে যে যার গাড়ির পাশে ছায়ে পৌঁছলো। দৌড়ে আসা কুকুরের মতো হাঁপাচ্ছে সবাই। ওদের সবার সামনে দিয়ে হেঁটে এলো রানা। প্রত্যেকের হাতে একবার করে ধরিয়ে দিল 5 গ্যালন পানি ভর্তি ক্যানটা। যার যতটুকু খুশি পানি খেয়ে নেতিয়ে পড়লো ওরা। সব শেষে পানি খেলো অ্যানি। তার হাত থেকে গ্যালনটা নিয়ে এক পাশে নামিয়ে রাখলো রানা। তারপর ঢলে পড়লো অ্যানির পাশে চাদরের উপর। এই গরমে আমার গাড়ির কাছে হেঁটে যেতে হলে মারা পড়বো, হাঁপাতে হাঁপাতে বলল ও। ছোট্ট করে মাথা জাগালো অ্যানি। চেহারায় বিদ্রুপ কোনো ভাব ফুটল না। আধ খোলা ব্লাউজের আরও একটা বোতাম লাগালো। পানিতে রুমাল ভিজিয়ে তার দিকে বাড়িয়ে দিল রানা। সেটা নিয়ে ঘাড় আর মুখ মুছল অ্যানি। স্বস্তির নিঃশ্বাস ফেলল। এই গরমে শুতে পারবো না, বের বের করে বলল সে। আমাকে খানিকটা আনন্দ দেওয়ার চেষ্টা করো রানা। শোনো মেয়ের কথা। রানার হাসিতে কোনো শব্দ নেই, কিন্তু অ্যানির হাসি ঠিকই শুনতে পাওয়া গেল। বললাম বড় বেশি গরম, এসো গল্প করি। কি নিয়ে? তোমাকে নিয়ে। নিজের কথা বলো, কোত্থেকে, কেন, কোথায় যাচ্ছ তুমি, ইত্যাদি। আমি বাঙালি, ভবগুড়ে ব্যাস। নোটে গাছটি মোড়াল, আমার গল্প পুরালো। দেখ কেন, বলতে বাধা কিসের? তুমি যে একটা উজ্জ্বল নক্ষত্র সে তো বোঝাই যায়। পালাচ্ছ তাই না নিজের কাছ থেকে? কেউ ছ্যাঁক দিয়েছে নাকি? আমার সম্পর্কে অনেক দূর ভেবেছ দেখছি। মনে মনে অবাক হলো রানা। পালাচ্ছি কেন? এ কথা কেন মনে হলো? ভুলে যাচ্ছ আমি একজন সাংবাদিক। স্মিত হাসি ফুটল অ্যানির ঠোঁটে।
খবর সংগ্রহ করাই আমার কাজ। তোমার মনের খবর খানিকটা হলো আন্দাজ করতে পারি বই কি। এসো কম্প্রোমাইজ করি, যতটুকু স্বীকার করব তার বেশি তুমি জানতে চাইবে না। রাজি? রাজি। আমি পালাচ্ছি না, বলল রানা। বলতে পারো কিছুদিনের জন্য সরে আছি। কারো কাছে বাধা আছে? অ্যানির চোখে গভীর আগ্রহ। সেটা লক্ষ্য করেই প্রশ্নটার অন্তর্নিহিত অর্থ ধরে পেল রানা। না, অনেকে কাছে এসেছে কিন্তু ঘর বাঁধার স্বপ্ন দেখেনি। টের পেয়ে যায় আমাকে ধরে রাখা যাবে না। ধরে রাখা যাবে না? দায়ী কে, পেশা না প্রকৃতি? বোধহয় দুটোই। স্বপ্নের কথা বলো রানা। ম্লান হেসে প্রসঙ্গ পাল্টালো অ্যানি উইসপার। স্বপ্ন? সবারই একটা স্বপ্ন থাকে, তোমারটা কি? কয়েক সেকেন্ড চুপ করে থাকবার পর রানা বলল, স্বপ্ন আমার একটা আছে বটে, কিন্তু দুঃখিত, সেটা রোমান্টিক কোনো ব্যাপার নয়। অনেকের কাছে অবাস্তবও মনে হতে পারে, তবু স্বপ্নটা আমি মনের গভীরে বেশ কিছুদিন থেকে লালন করছি। কি সেই স্বপ্ন? তুমি সাংবাদিক। বাংলাদেশের কথা তোমাকে ব্যাখ্যা না করে বললেও চলবে, তাই না? আমার স্বপ্ন হলো একটা স্কুল প্রতিষ্ঠা করা। সেই স্কুলের ছাত্রছাত্রী হয়ে আসবে, যদি না আসে বেদি নিয়ে আসা হবে অযোগ্য আর দুর্নীতিপরায়ণ রাজনৈতিক নেতারা। তাদের পড়াবে কে জানো? কম্পিউটার, বেদ আর গ্রাম্য চাষি। কম্পিউটার তাদের শেখাবে কিভাবে জনসাধারণের টাকা পয়সার হিসাব রাখতে ও দিতে হয়। বেদ যোগ্যতা অর্জনে সাহায্য করবে, আর গ্রাম্য চাষির কাছ থেকে ওরা শিখবে কিভাবে দেশকে, দেশের মাটিকে ভালোবাসতে হয়। আমার স্কুলের ছাত্র হতে হবে লুবি ব্যবসায়ী, ঘুষখোর আমলা, অল্পজ্ঞানী অধ্যাপক আর মধ্যস্বত্বভোগী টাউটদের। ব্যবসায়ীদের ক্লাস নেবে ভূমিহীন কৃষক আর বেকার যুবকরা। ঘুষখোর আমলাদের শিক্ষা দেবে আমার স্কুল থেকে ইতিমধ্যে পাশ করা ধর্ম ব্যবসায় বন্ড মৌলবীরা। আর মেয়েরা। ভাষণ দেওয়া হয়ে যাচ্ছে ভেবে হঠাৎ চুপ হয়ে গেল রানা। কয়েক সেকেন্ড পর মৃদু কণ্ঠে বলল, দুঃখিত অ্যানি, ভেবো না শখ করে নাটকে চরিত্র হয়ে উঠছি। এ হলো অক্ষমের ব্যর্থ আকাঙ্ক্ষা। কিন্তু আরে, এইসব তোমাকে কেন শোনাচ্ছি আমি? রানার কথা শুনতে শুনতে কুনয়ের উপর ভর দিয়ে মাথা তুলেছে অ্যানি। অপলক চোখে সম্পূর্ণ নতুন দৃষ্টি। হঠাৎ যেন আরেক মাসুদ রানাকে চিনতে পেরে বিস্ময়ে থ হয়ে গেছে। ঈশ্বর রক্ষা করুন, মনে মনে প্রার্থনা করলো অ্যানি উইসপার। বুকে এত ক্ষোভ নিয়ে লোকটা মারা পড়বে যে। আন্তরিক উৎসাহ দিয়ে কিছু বলতে যাচ্ছিল সে, বাধা দিল রানা। না, আমার কথা থাক, তোমার কথা বলো, তোমার স্বপ্ন। হালকা সুরে হেসে উঠল অ্যানি। না, আমি শুনতে চাই, জেদ ধরল রানা। একটা বই, উপন্যাস রানা। সেই জ্ঞান হবার পর থেকে ওটা নিয়ে ভাবছি আমি। মনে মনে অন্তত 100 বার লিখে ফেলেছি। এখন শুধু সময় করে কাগজ কলম নিয়ে বসলেই হয়ে যায়। হঠাৎ থেমে আবার হেসে উঠল অ্যানি উইসপার। তাছাড়া অবশ্যই ছেলে মেয়ে আর ঘর সংসারের স্বপ্ন দেখি আমি। এই অল্প বয়সে বহু দূরের পথ পাড়ি দিয়েছি আমি বারবার, অথচ ফেরার কোনো জায়গা নেই আমার। আমার নিজের আপনজন বলতে কেউ নেই। তোমার স্বপ্নটা সুন্দর, আশা করা যায় জীবনে তুমি খুব সুখী হবে, বলল রানা। তোমার স্বপ্নটা আমাকে নাড়া দিয়েছে, তার কারণ আমি যে উপন্যাসটা লিখব বলে ভেবেছি সেটারও বিষয় ক্ষোভ, ঘৃণা, বিদ্রোহ, ভালোবাসা আর দেশপ্রেম। ওদের কথা আর হাসি অস্পষ্টভাবে হলেও শুনতে পাচ্ছে মাইকেল সেবার্স। কনুয়ের উপর ভর দিয়ে একবার খানিকটা মাথাও তুলল। কালো পাথরের উপর দিয়ে 12-13 গজ দূরত্ব। গুরুত্বের সঙ্গে ভাবল যাবে কিনা, কিন্তু অসহ্য গরম লাগায় ইচ্ছেটা জোরালো হতে পারল না। ভাবল থাক, ওরা শুয়ে। চাদরে আবার ঢলে পড়ল সে। পেপারওয়েট সাইজের একটা পাথর গুঁতো মারল কিডনিতে। নিঃশব্দে অভিশাপ দিল ও।
বিকেল 5টার দিকে রানা সিদ্ধান্ত নিল আবার চালু করা যায় ইঞ্জিন। ক্যান থেকে ফুয়েল ভরা হলো ট্যাঙ্কগুলোয়, আবার কলামের আকৃতি নিয়ে রওনা হলো 4টে আর্মার্ড কার। গতি খুব মন্তর, হেঁটেও এর চেয়ে দ্রুত এগোনো যায়। প্রতি মুহূর্তে ঝাঁকি খেলো গাড়ি, অবস্থা কাইল হলো ড্রাইভারদের। 2 ঘন্টা পর হঠাৎ করেই কালো পাথরের এলাকা থেকে বেরিয়ে এলো ওরা। সামনে লাল বালি ঢাকা নিচু পাহাড়, একটার পর একটা বহু দূর পর্যন্ত বিস্তৃত। স্পিড বাড়ালো রানা। অস্তগামী সূর্যের দিকে মুখ করে ছুটল কলামটা। দিগন্তের কাছে ধুলো ভরা আকাশে বিদায়ী সূর্য যেন আগুন ধরিয়ে দিয়েছে। দেখতে দেখতে আগুনটা রং বদলাতে শুরু করলো, কোথাও হালকা লাল, কোথাও গোলাপি, কোথাও টকটকে রক্তবর্ণ। দ্রুত ছড়িয়ে পড়ে ঢেকে দিল অর্ধেক আকাশ। থমকে গেছে মরু বাতাস, সারাদিনের তাপের স্মৃতি নিয়ে স্থির আর ভারী হয়ে আছে পরিবেশ। প্রতিটি গাড়ি পেছনে ঘন আর লম্বা ছায়া ফেলছে। ছায়ার উপর পাক খেতে খেতে মাথা ছাড়া দিচ্ছে লাল ধুলোর মেঘ। রাত নেমে এলো হঠাৎ করে। গাঢ় অন্ধকার গ্রাস করলো ওদেরকে। আগে হিসেব করেছে রানা, সারাদিন ওরা 20 মাইলও এগোতে পারেনি। চাকার নিচে মাটি বা বালি অনুকূল, ইঞ্জিনের গোংরানি অনেক কমে গেছে। গাড়ির ভিতর এখন আর গরমে সেদ্ধ হচ্ছে না ড্রাইভাররা, কাজেই থামবার কোনো ইচ্ছে নেই ওর। আকাশে মুখ তুলে কাল পুরুষের উপর দৃষ্টি রাখলো। কম্পাসের কাঁটা অ্যাডজাস্ট করলো। হেডলাইটের সুইচ অন করে পেছনে তাকালো, বাকি সবাই দৃষ্টান্ত অনুসরণ করছে কিনা দেখবার জন্য। চঞ্চলার সামনে 100 গজ লম্বা উজ্জ্বল আলোর একটা পথ তৈরি হলো। এতে করে ঘন কাটা ঝোপ আর মরু খরগোশগুলোকে এড়ানোর সময় পাবে রানা। ধূসর রাঙা খরগোশগুলোর চোখ হীরের মতো ঝলঝলে। হেডলাইটের আলো ওগুলোকে সম্মোহিত বা অবশ করে ফেলে। আলোর পথ থেকে একেবারে শেষ মুহূর্তের আগে সরতে পারে না। খানিক পর পানাহারের জন্য থামবার কথা ভাবল রানা। পরে আবার রাত গভীর হবার আগেই রওনা হওয়া যাবে। এই সময় লাল বালি ঢাকা শেষ পাহাড়টা টপকে এলো গাড়ি। হেডলাইটের আলোয় সমতল সাদা বালির মসৃণ চকচকে বিস্তৃতি দেখতে পেল রানা। রওনা হওয়ার পরেই প্রথম টপ গিয়ার দিল। ব্যগ্রতার সঙ্গে সামনের দিকে লাফ দিয়ে ছুটল চঞ্চলা 100 গজের মতো। তারপরই সল্ট প্যানের শক্ত মোটা ছাল দোষে গেল। পেট পর্যন্ত দেবে গেল চঞ্চলার ভারী স্যাসিস। গতি অকস্মাৎ রুদ্ধ হওয়ায় সামনের দিকে ছিটকে পড়ল রানা। ইস্পাতের মুখোশের ভেতর থেতলে গেল কপালের চামড়া, ব্যথা পেল কাঁধের হাড়ে। থ্রোটল বন্ধ করে ইঞ্জিনের গর্জন থামালো রানা। টারির থেকে বেরিয়ে এসে থামবার সংকেত দিল পিছনের গাড়িগুলোকে। সাবধানে গাড়ির পাশে নামলো। কি ধরনের গাড্ডায় পড়েছে বুঝবার চেষ্টা করলো। এই সময় তুষার ডবল প্যানের উপর দিয়ে হেঁটে এলো মাইকেল। পাশাপাশি দাঁড়িয়ে ক্ষতির পরিমাণ আন্দাজ করল ওরা। বাজে কোনো কথা বলে দেখুক, মনে মনে বলল রানা। রাগ আর হতাশায় কাঁপছ, পাকানো মুটু হাতুড়ির মতো শক্ত। চুরুট। রানার সামনে বাক্সটা খুলে ধরল মাইকেল। রাগের মাত্রা সামান্য কমল। ক্যাম্প করার জন্য জায়গাটা কিন্তু মন্দ না, কি বলে চলল মাইকেল। সকালে দেখব কিভাবে তোলা যায় ওটাকে। রানার কাঁধে মৃদু চাপড় দিল সে। এসো, তোমাকে বিয়ার খাওয়াবো। আমি অপেক্ষা করছিলাম, তুমি অন্য কিছু বললে 1 হাত হয়ে যেত, বলল রানা। ঠোঁট মেলে হাসলো, মাথা নাড়ল ওর। তুঙ্গে উঠা মেজাজ মাইকেল আগেই বুঝতে পারায় বিস্মিত হয়েছে। ভেবেছ বিয়ার খাওয়াতে চেয়েছে শুধু শুধু? পাল্টা হাসি উপহার দিল মাইকেল সেবার। তোমার সাথে মারামারি কল্পনাও করতে পারে না ওল্ড চাপ। আমরা 2 যমজ ভাই, মনে আছে কি? মাঝরাতের পরপরই ঘুম ভেঙে গেল অ্যানি উইসপারের। নিশীথের অসাড় নিশ্চল গভীর নিস্তব্ধতা ভয় পাইয়ে দিল ওকে। কাটা দিয়ে উঠল গায়ে। দ্বিতীয়বার চোখ মেলতে পারল না। তারপর অস্পষ্ট আওয়াজটা শুনতে পেল। কার যেন নাক ডাকছে। পরিচিত আওয়াজ, কিন্তু 3 জনের মধ্যে কার তা এখনো জানবার সুযোগ হয়নি। ব্যাপারটা সামান্য, কিন্তু অনেক সময় এই ধরনের ছোটখাটো ব্যাপারটাও একটা মেয়ের সিদ্ধান্তকে প্রভাবিত করতে পারে। ভেবে দেখো, বাকি জীবন পাশে করাত কল নিয়ে ঘুমাতে কেমন লাগবে তোমার। তবে ঘুমটা নাক ডাকবার আওয়াজে ভাঙিনি। কারণটা হয়তো ঠান্ডা।
মরুভূমির বৈশিষ্ট্যই তো এই, দিনে আগুন রাতে বরফ। চাদরটা বুকের উপর টেনে নিয়ে চোখ বুজে আবার ঘুমানোর চেষ্টা করলো অ্যানি। পর মুহূর্তে ঝট করে শটান বসে পড়ল সিঁড়ি দাঁড়া খাড়া, চোখ বিস্ফোরিত, প্রতিটি পেশি আড়ষ্ট। অলৌকিক অবাস্তব একটা আওয়াজ, জীবনে কখনো শুনিনি অ্যানি। দীর্ঘ কয়েক সেকেন্ড শোনা গেল, অসম্ভব ভরাট, প্রতি মুহূর্তে আরো ভারী হতে গোটা দুনিয়া যেন কাঁপিয়ে দিতে লাগলো। আতঙ্কের স্লথ গতি হিম শীতল স্পর্শ ছড়িয়ে পড়ল সারা শরীরে। চিৎকার করতে চাইল অ্যানি। লম্বা হয়ে শুয়ে থাকা পুরুষ সঙ্গীদের দিকে লাফ দিয়ে পড়তে ইচ্ছে হলো। নড়লে বা চিৎকার দিলে ওর দিকে দৃষ্টি আকর্ষণ করা হবে ভেবে অনড় বসে থাকলো সে। সমগ্র অস্তিত্ব সজাগ হয়ে অপেক্ষা করছে আবার কখন শোনা যাবে গর্জনটা। ভয় পাওয়ার কিছু নেই মিস উইসপার, শান্ত গলা শুনে চমকে উঠল অ্যানি। কয়েক মাইল দূরে ওটা। ঘাড় ফিরিয়ে ইথিওপিয়ান যুবক আব্বাস খায়েরকে দেখতে পেল সে। এখনো চাদরের তলায় রয়েছে, বাইরে শুধু মাথাটা দেখা যাচ্ছে, তাকিয়ে আছে তার দিকে। মাই গড, আব্বাস, কি ওটা? কিসের আওয়াজ? সিংহ মিস উইসপার, ব্যাখ্যা করল আব্বাস। গলা সুরে বোঝা গেল অতি পরিচিত আওয়াজটা অ্যানি চিনতে না পারা অবাক হয়েছে সে। সিংহ? ওটা সিংহের গর্জন। সিংহ যেভাবে ডাকে অ্যানির কল্পনাতেও ছিল না। আমার গোত্রের মুরব্বীরা বলে এমনকি সাহসী একজন লোকও সিংহকে 3 বার ভয় পায়, প্রথমবার যখন সে ওটার গর্জন শুনে। বিশ্বাস করলাম, ফিসফিস করে বলল অ্যানি। সত্যি বিশ্বাস করি। চাদর তুলে উঠে দাঁড়ালো সে, সাবধানে হেঁটে এলো। রানা আর মাইকেল যেখানে শুয়ে আছে, অঘরে ঘুমাচ্ছে ওরা। দুজনের মাঝখানে ছোট্ট ফাঁকা জায়গাটায় চাদর বিছালো সে। ধীরে ধীরে শুয়ে পড়ল। মনে খানিকটা সাহস ফিরে এসেছে। সিংহটা এখন শিকার বাজবার সুযোগ পাবে। হামলা করার জন্য একা শুধু তাকেই দেখতে পাবে না, কিন্তু তবু তার ঘুম এলো না। হরিণের হৃৎপিণ্ড ইত্যাদি নিয়ে বিজয়ীর বেশে তাঁবুতে ফিরল কাউন্ট ডিকান্ডিয়া লেখরেখ। শিবটায় সৈনিকরা বিরচিত সংবর্ধনা দিল তাকে, কিন্তু তার মনোবেদনার কারণ হয়ে দাঁড়ালো জেনারেল ফাদের জরুরি বার্তা। ফাদ সবিনয়ে জানিয়েছে গন্তব্যে পৌঁছতে কাউন্ট যদি এভাবে অযথা দেরি করে, বিকল্প ব্যবস্থা গ্রহণের কথা ভাবতে বাধ্য হবে সে। ঘুমোতে যাবার আগে গভীর আন্তরিকতা ও দৃঢ়পত্রের সঙ্গে সিদ্ধান্ত নিল কাউন্ট, কেউ আর তাকে ধরে রাখতে পারবে না। সকাল হওয়া মাত্র ওয়েলস অব চার্লডি অভিমুখে রওনা হয়ে যাবে সে। কিন্তু ভোর হবার খানিক আগেই ঘুম ভেঙে গেল কাউন্টের। উপলব্ধি করলো কাল রাতে ডিনারের সময় যে কি অ্যান্টি ইতালিয়ান মদ গলাৎকরণ করেছিল সেটা সদ্য হাঁটতে শেখা শিশুর মতো পেটের ভিতর দক্ষ যজ্ঞ কাণ্ড বাড়িয়ে দিয়েছে। সাধারণ কোনো মানুষ সমস্যাটা সমাধান পাওয়ার জন্য নিঃশব্দে বিছানা ত্যাগ করত, কিন্তু কাউন্ট যে কোনো তুচ্ছ কাজও জাঁকজমক পছন্দ করে। তাছাড়া সব কাজে তার নিজস্ব স্টাইলের ছোঁয়াও না থেকে পারে না। পেটের ব্যথায় একবার বিছানার উপর উঠে বসল, করণীয় স্থির করবার পর আবার শুয়ে পড়ল সে। তারপর ভাগের মতো একটা হুঙ্কার ছাড়লো, সঙ্গে সঙ্গে ক্যাম্পের চারিদিকে ছুটোছুটি পড়ে গেল। কয়েক সেকেন্ডের মধ্যে ল্যাম্প হাতে তাঁবুতে ঢুকলো। বানান্ত সাতা, কোমরের কাছে এক হাতে ধরে আছে ট্রাউজার, লাল চোখ ঘুমে এখনো ডুলুডুলু। তার পিছু পিছু ঢুকলো কাউন্টের ব্যক্তিগত বৃত্তরা, প্রত্যেকের হাতে ল্যাম্প, অপর হাত দিয়ে সবাই চোখ রগড়াচ্ছে। আরো গল্প, কবিতা, উপন্যাস আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে